মুখে বলতে পারি না কিন্তু লিখতে পারি। অনেকের এই সমস্যাটি হয়ে থাকে। আমারও একটা সময় এরকম হতো। বেশ কিছু কারণ ছিল যে এই কারণগুলো ওই সময় বুঝতাম না। ঠিক আজকে সেই কারণগুলো বলবো এবং আপনাদের কারো ভিতরে যদি এরকম হয় অথবা আপনার সন্তান বা আশেপাশের কারো যদি হয়, আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। এগুলো তার জন্য হেল্প হবে। কারণ আমরা মুখে বলার বিষয়টি আমরা যেন লিখতেও যেমন আমি গুরুত্ব সহকারে লিখতে পারি, তেমনি বলার ক্ষেত্রে এটা যেন আমরা সঠিকভাবে বলতে পারি। তো এই বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু টেকনিক থাকবে যেগুলো অ্যাপ্লাই করার মতো অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমেই এই বিষয়টা কেন হয় যে আমি দেখা যায় যে মুখে বলতে পারি না কিন্তু লিখতে পারি। আপনার স্টুডেন্ট অথবা আপনি নিজে অথবা আপনার বাচ্চাটা এরকম বলে। আসলে আমাদের পারফেক্ট হতে হয়, কনফিডেন্ট হতে হয়, আমার সোশ্যাল স্কিলড হতে হয়। এই জায়গাটাতে কিছু জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হয়। এখন এই যে কেন এই সমস্যাটি হয় যদি বলা হয়, এক নম্বরে যে বিষয়টি সেটি হলো আত্মবিশ্বাসের অভাব। মনে হয় কথাগুলো ঠিকমতো আমি বলতে পারবো না, এটা কিন্তু অন্যতম প্রধান কারণ। দুই নম্বরে যে বিষয়টি সেটি হলো ভুল বোঝার অভাব। মনে হয় আমি যেটা বলবো সেটা মনে হয় কারেক্ট হবে না, সেটা মনে হয় ভুল হবে। তিন নম্বরে যেটা আসে সেটা হলো পারফেকশনিজম, অর্থাৎ আমার পারফেক্টই হতে হবে। আমি লিখবো, চিন্তা করে লিখবো, কিন্তু আমি বলতে গেলে আমি পারবো না, আমি পারফেক্ট হতে পারবো না, এটা একটা থাকে। চার নাম্বার যেটা থাকে আবেগের নিয়ন্ত্রণের সমস্যা, অর্থাৎ তার আবেগপূর্ণ কথাগুলো ঠিকভাবে কিভাবে প্রকাশ করা যায় সেই জিনিসটা সে জানে না। আমার ভুল হলে আমি আমার এটা এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট হিসেবে নেব, সেটা সে জানে না, দেখি তার এই প্রবলেমটা হচ্ছে। এবং পাঁচ নম্বরে যেটা সেটা হলো সামাজিক অস্বস্তি বা সোশ্যাল ফোবিয়া। এটা আপনারা অনেকেই জানেন। এই সোশ্যাল অ্যাংজাইটিও বলা হয় সোশ্যাল ফোবিয়াকে, যাদের ভিতরে থাকে তখন অন্যের সামনে কথা বলা, মিশা, এটা একটা তার জন্য একটা অ্যাংজাইটি হয়, মানসিক চাপ হয়। তাহলে আসেন এখান থেকে মুক্তি পাওয়ার 10টি গুরুত্বপূর্ণ যে উপায় সেগুলো বলবো। এক নম্বরে যেটি সেটা হলো লিখে যা বলার তা প্রস্তুত করুন। আপনি যেটা লিখবেন, যেটা মুখে বলতে হবে, সেটা আগে একুরেটলি লেখেন এবং সেটা আত্মস্থ করেন এবং ঠোঁটস্থ করেন এবং খসড়া দিয়ে আপনি কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করেন। দুই নম্বরে যে বিষয়টি সেটি হলো আয়নার সামনে অনুশীলন করা। এটা খুবই ভালো কাজ করে, আমার ক্ষেত্রেও করেছে। আপনারা যেটা লিখলেন সেটা আয়নার সামনে একজন ব্যক্তি তার সামনে বলছেন, সেটা সেভাবে তৈরি করে বলেন এবং এরপরে হয়তো বা আপনি একটা মঞ্চে আছেন, আপনার মঞ্চের সামনে অনেক লোকজন আছে, তাদের সামনে আপনি বলছেন, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ইমাজিনারিভাবে আপনি এটা বলতে পারেন। এটা দেখবেন আপনার আত্মবিশ্বাসের যে জায়গাটি সেটি অনেক বেশি বুস্ট আপ করবে। তিন নম্বরে ছোট থেকে শুরু করুন। আপনি অনেক কিছু বলতে হবে, ব্যাপারটা এরকম যেন না হয়। আপনি অল্প অল্প করে আপনি শুরু করুন এবং যখন শুরু করবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু আত্মস্থ করে ফেলছেন। চার নম্বরে গভীর শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম করুন, কারণ অতিরিক্ত সফোকেটেড হওয়ার জন্য বা আমার একটা চিন্তা থাকে আমি খুব ভালো করতে হবে, ভালো করতে হবে, তখন কিন্তু আমার একটা অস্থিরতা কাজ করে। তো অস্থিরতা কমানোর জন্য ধরে রেখে এই যে ব্যায়ামটি আমার অন্য ভিডিওতে আছে সেগুলো আপনার প্র্যাকটিস করবেন। এবং 6 নম্বর যেটা সেটা হলো আত্মবিশ্বাসী হন। মনে রাখবেন আপনার ভাবনাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যরা কি ভাববে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করার কিছু নেই, কারণ আপনার কাজ আপনাকেই করতে হবে পারফেক্টলি। আপনি যদি করেন সেটাও আপনার দায়িত্ব এবং যদি পারফেক্ট নাও হয় সেটাও আপনার দায়িত্ব। অন্যরা কি বলবে তার জন্য আপনি অপেক্ষা করবেন না। প্রথম প্রথম ভুল হলেও সামনে আগিয়ে যাবেন, একটা সময় দেখবেন ঠিক পাবেন। তারপর 7 নম্বরে যেটি সেটা হলো ব্যক্তিগত নোট ব্যবহার করুন। অনেক সময় হয় যে নিজের নোট না অন্যের নোট দিয়ে দেখে আমি এটা করতে যাই, তখন ওটা সম্ভব হয় না। কিন্তু আপনি যখন নোট করবেন তখন আপনার ব্রেনের ভিতরে কগনিশন হবে এবং খুব অল্প সময়ের ভিতরেই আপনি দেখবেন যে ওটা আত্মস্থ করে ফেলছেন। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, কথা বলতে যাবেন, তখন দেখবেন খুব ইজিলি আপনি দিতে পারছেন। এবং তখন কিছু লেখার সময় কিছু জিনিস যদি অস্পষ্ট থাকে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যায়। এবং 8 নম্বরে সেটা হলো ছোট বাক্য কথা বলুন। আপনার হয়তো এমন হতে পারে কথাগুলো মানে ছোট বাক্যে না বলে মানে আরও ডিটেলস বলতে হবে, এই জন্য আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছেন। তো এটা করা যাবে না। ছোট ছোট বাক্যগুলো আপনি বলেন, অল্প অল্প করে বুঝান আপনার যারা অডিয়েন্স থাকবে বা আশেপাশে, দেখবেন এটা আপনি পারবেন। শুধুমাত্র লেখা না, আপনাকে বলতেও হবে, আপনার পারফর্ম করতে হবে সেই জিনিসটি। 9 নম্বর হলো পজিটিভ সেলফ টক। অনেক সময় দেখা যায় যে নিজের ভিতরে পজিটিভ যে জায়গাগুলো, নিজের সম্পর্কে ভালো বলা, আই এম গুড, আই এম পারফেক্ট, আই এম কনফিডেন্ট, হ্যাঁ, সো এই জিনিসগুলো যখন বলা হয় না, নিজেকে যখন স্ট্রক না দেওয়া যায়, তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয়। সুতরাং প্রতিদিন অ্যাফার্মেশন দেন, একটা শর্ট নোট রাখেন এবং আপনি যেখানে বসেন ঠিক সেখানে আপনি লিখে রাখেন যে আপনার যে পজিটিভ যে বিষয়গুলো, যে আমি একটু আগে বললাম, আই এম ভ্যালুয়েবল, আই এম পারফেক্ট, আই অ্যাম কনফিডেন্ট, হ্যাঁ, বা আই অ্যাম পায়াস, বা আই অ্যাম হোপফুল।
সো এই বিষয়গুলো যেগুলো আপনার আছে সেগুলো লিখে রাখবেন, এবং যখনই দেখবেন প্রতিদিন দেখবেন এটা আপনার ব্রেনের ভিতরে কোডিং হয়ে যাবে। এবং সর্বশেষ যে বিষয়টি সেটা হলো, খুব বেশি সমস্যা যদি হয়, এটাকে অনেক সময় পারফরমেন্স অ্যাংজাইটিও বলা হয়ে থাকে, যেটা আমি প্রথমে বলছি যে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া। সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। তারা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকবেন, এবং এর মাধ্যমে আপনার যে সমস্যাটা সেটা আইডেন্টিফাই করা এবং তার যে সঠিক যে চিকিৎসা সেটি কিন্তু আপনাকে করতে সাহায্য করবে। আপনি সেগুলো করলেও আমি এই যে বিষয়গুলোর সাথে আপনাদের সাথে শেয়ার করছি, এটা আপনাকে মনে রাখতে হবে এবং এটা আপনার মনের ভিতরে গেঁথে ফেলতে হবে। যদি গেঁথে ফেলতে পারেন, আপনি মনে করবেন যে ইনিশিয়ালি আপনি 60-80% একদম মানে সাথে সাথেই আপনি কমিয়ে ফেলতে পেরেছেন, কারণ এটা সাইকো এডিকশনের কাজ করে। এবং পরবর্তী যে স্টেপগুলো বা পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আপনি আপনার মানে আপনার কনশাস মাইন্ডে নিয়ে এসে আপনি সেটাকে ডিল করতে পারবেন। তো ভিডিওটি খুব বড় করছি না, আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।